সার্চ অপারেশন চালাচ্ছে, ভেতরে কেউ একটা ঢুকলেন, জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে এলেন, এটা করা যায় কি? একটু পরিষ্কার করে বলবেন যে না 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 ইডির না না তরফ না থেকে কি এমনি উনি আটকানোর, আমি যেটা জানতে চাই যে ইডির তরফ থেকে কি আটকানোর কোনো জায়গা ছিল স্যার? না, ইডি কি বললাম আপনাকে, আমি প্রথমেই বলেছি ওই প্রশ্নটা আপনার। ইডি আটকাতে সেই দিন পারতো অন্যভাবে। দেখুন, উনি একজন মহিলা, উনি এর আগে এরকম অনেক কাজ করেছেন। ওনাকে ইডি আটকাতে গেলে কি হবে? সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ আর সিআইএসএফ আর স্টেট পুলিশ, দুটো তো একটা অটোনমাস, দুটো তো আলাদা। ভারতবর্ষের সংবিধানে স্টেট পাওয়ার, সেন্ট্রাল পাওয়ার। অতএব যেই বাধাদান করবে তখনই উনি দেখবেন যে আমাকে ধাক্কা দিয়েছে, আমি পড়ে গেছি, উনি শুয়ে পড়তেন। এই জিনিসটা উনি করতেন। এই দিন সেদিন ইডির অফিসাররা এবং যারাই এটার মানে লিড করেছেন তারা খুব ঠান্ডা মাথার কুল বেড়ে পরিচয় দিয়েছিলেন। কেননা উনি কিন্তু শুয়ে পড়তে পারেন যে কোনো মুহূর্তে, শুয়ে পড়ে অন্যদিকে অ্যাকশন করে সেটাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলেন। সেটাই ইডি পা দেয়নি, এটাই আমি বলি। আচ্ছা, তাহলে তাকে প্রথমে তো প্রতীক জৈনের বাড়িতে তিনি গেলেন এবং তারপর বলে কয়ে তারপরে তিনি গেলেন সল্টলেকে যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে। তাহলে সেখানে কেন তাকে ঢুকতে দেওয়া হলো? সেখানে তো আগে থাকতে ক্লোজ ডোর করে রাখতে পারতেন, ইডির সঙ্গে তো ফোর্স ছিল। না না, দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে ইডির সঙ্গে ফোর্স ছিল। উনি তো চাইছেন যে উনি সিএম হিসেবে চাইছেন ওনাকে কেউ ফোর্স ক্রিয়েট করুন। দেখুন, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, ধাক্কা লাগলো, ধাক্কা নাও বা লাগলো, পড়ে গেলেন উনি। উনি পড়ে গিয়ে উনি দেখাবেন ওনার পা হাত ভেঙে গেছেন, তাহলে বলতো কি সেন্ট্রাল ইডি তাকে জোর করেছে, তাকে ফেলে দিয়েছে, এইরকম ব্যাপার। তাহলে আজকে এই যে ইডির যে টার্গেট, যে রহস্য উদ্ঘাটন করার জন্য কিংবা রেড করতে গেছিল, তাহলে সেটা অন্য খাতে বইতো, সেটা ইডির লোকরা করতে দেননি। কারণ উনি এরপরে অনেক কিছুই করতে পারতেন, উনি করতেনও, উনি করেছেন এর আগে, এরকম অনেক করেছেন। উনি এর আগে আমাদের যে পুলিশ কমিশনার এই কুমার, রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে কি করেছেন আপনি বুঝতে পারছেন না? একজন প্রশাসনের লোককে গিয়ে উনি সেখানে তার বাড়িতে চলে যাচ্ছেন, ধর্নায় বসছেন, এগুলো কোন ধরনের জিনিস? এগুলো এগুলো কোনো এগুলো কোনো মানে কি বলবো, যে একটা মুখ্যমন্ত্রী এগুলো কখনই করতে পারেন না। আইন আইনের পথে চলবে। আর শুনুন, দেশকে বাঁচাতে গেলে, সংবিধান বাঁচাতে গেলে, জুডিশিয়ারি যদিও আমাদের কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে জুডিশিয়াল সুপ্রিমেসি নেই, কিন্তু জুডিশিয়ারিকে আপনাকে মানতে হবে। জুডিশিয়ারি না বলে তো সবাই তো যা করে যাবো আমরা। সেই ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রীও যা আছেন, একজন সাধারণ নাগরিকতা আছেন। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইডি তো যে জায়গাগুলোতে তদন্ত করে মানি লন্ডারিং অ্যাক্ট, পিএমএলএ, তাহলে কোনো হ্যাঁ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে না ইডি। এই কথাটা কিন্তু হ্যাঁ খুব স্পষ্ট করে গতকালও বলা হয়েছে যে ইডি কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরে নাক গলাতে পারে না। মানি লন্ডারিং এর যদি কোনো বিষয় থাকে তাহলে সেখানে ইডি যায় তদন্ত করতে। যদি আইপ্যাক দোষী সাব্যস্তই হয়ে থাকে তাহলে কেন সব ডিরেক্টরের বাড়িতে একসঙ্গে ইডির রেডটা হলো না? তাহলে কেন বেছে বেছে সল্টলেকের অফিস, প্রতীক জৈনের বাড়ি, এই রকম জায়গাগুলো দেখুন, বেছে বেছে কেন আমি গেল তাহলে বলছি রেড করতে? আইপ্যাক অনেক কাজ করেছে গত 21-এর ইলেকশনে, আমরা পরে শুনেছি। আইপ্যাক আইপ্যাক যেটা গড়িত কাজ করেছে সেটা হচ্ছে এসএআর করার সময় ইলেকশন কমিশনের ভিতরে এমন এমন কিছু তথ্য হাতানোর চেষ্টা কিংবা হ্যাক করার চেষ্টা করেছে। ইডি সেই সব জিনিসও ওদের নোটে আছে, মানে নজরে আছে। বিশেষ সেই কারণেও ইডি আইপ্যাককে রেড করতে গিয়েছিল। কারণ আইপ্যাক যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, তারা আপনাদের শুনে জানেন যে বিভিন্নভাবে হ্যাক হয়, বিভিন্ন ওয়েবসাইট হ্যাক হয়। এটা আপনারা ভালো করে জানেন যে আমাদের সেনাবাহিনীরও অনেক জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হ্যাক হচ্ছে, যদিও বিভিন্ন হ্যাকার আছে, তাই না? অর্থাৎ সেই ক্ষেত্রে আইপ্যাক ইলেকশন কমিশনের এসআইআর এর ব্যাপারে প্রচুর জিনিস, পশ্চিমবঙ্গের অনেক ব্যাপারে অনেক কিছু মানে কাজ করেছে এগেনস্টে, সেই সবও ইডির কাছে মানে ছিল আপনার, সেই সব ব্যাপারও ছিল, কিন্তু সেটা ইডি এখন সামনে বলছে না। এটা আমি মনে করছি, এটা আমার একটা ধারণা। ইডি শুধু যে মানি লন্ডারিং কেস কিংবা আদার্স কেস, দেখুন আইপ্যাক প্রথম যেভাবে এসেছিল একটা ইলেকশন এজেন্সি, একটা ডেটা নিয়ে এরা করবে, কিন্তু বর্তমানে এখানে এসে যা মধু, মানে বাংলায় মধুর চাক পেয়ে গেছে, সেই মধুর চাকের জন্য সেও ইনভলভ হয়ে গেছে ন্যাচারালি। এখন তার মধ্যে কি আছে সেটা সময় বলবে, সেটা তো আমরা এখন বলতে পারবো না। কারণ সেটা ইডি জানে, আইপ্যাক জানে, আর আমাদের মুখ্যমন্ত্রী জানেন। তাহলে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথায় বা যখন আমরা মোটামুটি জানতে পারা যায় যে কখন ইডি প্রতীক জৈনের বাড়িতে ঢুকেছিল, সেটা 6টা 6:30 অ্যারাউন্ড এরকম একটা সময় আমরা যতটুকু জানি।
মুখ্যমন্ত্রী গিয়েছিলেন অ্যারাউন্ড 12টা নাগাদ, তাহলে এই যে প্রায় 5.5-6 ঘন্টা, সেই সময় কি ইডি তাহলে কোনো কাগজপত্রই সরায়নি, কোনো কাগজপত্রই স্ক্যান করেনি? কারণ মুখ্যমন্ত্রী তো অভিযোগ করেছিলেন যে ইডি সমস্ত স্ক্যান করে ফরেনসিকের জন্য পাঠিয়েছে। এটা আমরা বলতেই পারবো না, কেন বলুন তো? ওনারা ওখানে দায়িত্ব আছেন, ওনারা বলতে পারবে, এটা আমাদের পক্ষে বলা সম্ভবই নয়। আর বিশেষ করে যে খবর সম্বন্ধে আমি জানি না, যে সম্বন্ধে আমার নলেজ নেই, সে সম্বন্ধে আমি কোনো তথ্য বলতেই পারবো না, এটা বলা উচিত নয় আমি মনে করি অন্তত। কেননা ইডি কি কাজ করছিল, ইডির ব্যাপার সেটা, কিন্তু আমি অ্যাজ এ ভারতীয় নাগরিক হিসাবে এবং একজন আমি আইনজীবী হিসাবে এই কথাটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজটা করেছেন, সেই কাজে ওনার কি হওয়া উচিত, কি হওয়া উচিত। কিছু কি লুকোনোর চেষ্টা করেছিল, কিছু কি লুকোনোর চেষ্টা চলছিল বলে বিশাল বিশাল কিছু লুকোবার চেষ্টা করেছেন। যেমন মানে কি হতে পারে? তাহলে কেন যাবেন আপনি ভাবুন না, উনি তো এত বোকা নয়, উনি পোরখা রাজনীতিবিদ, উনি এত বোকা নয়। এমন কিছু আছে যেখানে একদম সর্বনাশের রাস্তা তৃণমূলের, সেই জন্য উনি গেছিলেন। আর গেছিলেন এই জন্যই যে প্র্যাকটিক্যালি অভিষেক তো এখানে ছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাইরে ছিলেন, মানে ডিস্ট্রিক্ট গুলো ঘোরাঘুরি করছিলেন। এখন উনি গেছেন, আর উনি জানেন যে আমি যাওয়া অভিষেক যাওয়া অনেক তফাৎ আছে, অতএব উনি সেই ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, তার সঙ্গে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। অতএব এগুলোকে মানে মনোজ ভার্মাকেও আইনের আওতায় আনা হবে, উচিত আনা হবে বলে আমি এটাই জানতে চাই যে ইডির কিন্তু অভিযোগ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সিপি মনোজ ভার্মা, তার দিকেও অভিযোগ, এবং কালকে ইডি যেটা দাবি করেছে যে এদেরকে বরখাস্ত করা হোক, সেই দাবি ইডির তরফ থেকেও সুপ্রিম কোর্টে করা হয়েছে, এটা আপনিও জানেন। আইনের প্রতিবিধান কি রয়েছে? যারা পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিক এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইনের প্রতিবিধান কি বলছে? শুনুন, ওনাদের হচ্ছে এটা একটা মানে ওনাদের আইনের প্রবিধান আছে যে ওরা যেটা করেছেন সেটা ওনারাও চার্জশিট হবে, ওদেরকে আইনের আওতায় আনা হবে, ওদের এগেনস্টে চার্জ হবে, তারপরে ওদেরকে দোষী সাব্যস্ত করা হবে। দোষী সাব্যস্ত করা না, কাস্টডিতে চলে যেতে পারে, আর নাহলে ওনাকে সাসপেন্ডও করতে পারে, এখান থেকে সরিয়েও দিতে পারে। এটা আমাদের হোম ডিপার্টমেন্টের বিশেষ করে জুডিশিয়াল বিচার রাইট আছে, এটা করতে পারে, ওনারা সেই কাজও ওনারা করেছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি একই প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, যদি আদর্শ নির্বাচনী আচরণবিধি কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তাহলে তো সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে, তখন কি সুপ্রিম কোর্ট তার মধ্যে কোনো রায় দিতে পারে, কোনো সিদ্ধান্ত জানাতে পারে? কি পুলিশ অফিসার, কি কোনো ব্যক্তি, কি মমতা বন্দ্যোপাধ্যায়, কি মুখ্যমন্ত্রী, সব ক্ষেত্রে পারে। কেন বলছি শুনুন, এটা কবে শুরু হয়েছিল? ইলেকশন শুরু হওয়ার আগে কোড অফ কন্ডাক্ট, মডেল অফ কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার অনেক আগে শুরু হয়েছে। কজ অফ অ্যাকশন কবে হয়েছে? আগে হয়ে গেছে, তাই তো? তাহলে কজ অফ অ্যাকশন